আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব রাইট ফ্রম ভার্বসের পার্ট 7। এর আগে আমরা পার্ট 6 পর্যন্ত আলোচনা করেছিলাম, আর পার্ট 7-এ আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষ পার্ট আলোচনা করব। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও রাইট ফ্রম ভার্বের একটা অংশ। তার আগের পার্টগুলোতে হয়তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা চলতেছিল, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা শেষ হবে আজকে। যদিও আরও অনেক আলোচনা তো থেকেই যাবে, কারণ বইগুলোতে আপনারা পড়ে দেখবেন অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে আমি যেগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করেছি আগে, আজকেও তাই করব। তবে আমি যেগুলো আলোচনা করেছি সাধারণত এর বাইরে পরীক্ষা আসে না। আর আপনারা প্র্যাকটিস করবেন সাবজেক্ট ম্যানেজমেন্ট বিভিন্ন বই থেকে, আশা করি আরও ভালো করতে পারবেন। আর রাইট ফ্রম ভার্বসের পার্ট কিন্তু আমাদের চলতেই থাকবে, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়তো আজকে শেষ হবে 70-80%, কিন্তু রাইট ফ্রম ভার্বসের আরও অনেক কিছু আমাদের জানতে হবে। তো চলুন আমরা আজকে আলোচনাটা শুরু করি। সম্ভবত আগের পার্টে আমরা রুলস 10 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমরা রুলস 11 থেকে শুরু করব। তো 11 আমরা দেখব যে কিছু শব্দ থাকে প্রায়, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, কিংবা অ্যালং উইথ, অথবা অ্যাকম্পেইন্ড, এটা থাকতে পারে বাট নট, থাকতে পারে অ্যান্ড নট। তো এই যে শব্দগুলো লিখলাম, আর কিছু আছে এগুলি বেশি আসে, এই শব্দগুলো লিখলাম, এগুলো সাধারণত দুইটা সাবজেক্টকে পাশাপাশি নিয়ে বসে। অর্থাৎ এটা থাকবে মাঝখানে, এদের আগে এবং এদের পরে দুইটা সাবজেক্ট থাকে। যেমন দেখেন এরকম, আমরা বলি শি অ্যাজ ওয়েল অ্যাজ দে, বলা হলো গোয়িং নাও, ভার্ব দেওয়া হলো ইজ আর। এখন দেখেন এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, আর দেখেন শুরুতে শি এবং তারপরে দে, দুটো সাবজেক্ট নিয়ে বসছে। তো এই ক্ষেত্রে আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট যে সাবজেক্ট আছে, অর্থাৎ এই যে শি আছে, এই শিকে ফলো করে, অর্থাৎ ফার্স্ট সাবজেক্টকে ফলো করে আমরা এখানে ভার্বটা বসাবো। দ্যাট মিনস ভার্বটা আমাদের হবে হচ্ছে শিকে ফলো করলে হবে ইজ, আনসার হবে ইজ। আমরা কিন্তু ডেকে ফলো করে ভার্ব দিলে আর হয়ে যেত, অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম সাবজেক্টকে ফলো করে ভার্ব হবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এরকম যদি হয় আই বাট নট দে, ডান ইট রিসেন্টলি। এখানে ধরেন রিসেন্টলি দিয়েই বোঝা যাচ্ছে, রিসেন্টলি ওয়ার্ডটা দেখেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, কারণ রিসেন্টলি ওয়ার্ডটাই প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন বা সিম্বল। দেখেন এখানে বাট নট, শুরুতে আই আছে, এখানে দে আছে, তাহলে আমি সাবজেক্ট কাকে ফলো করব? আইকে ফলো করব। আইকে ফলো করে আমি এখানে ভার্ব দিব, অর্থাৎ আইয়ের সাথে যদি ডান থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডান থার্ড ফর্ম হলে তার আগে হ্যাভ হ্যাজ লাগবে, তাহলে আমি হ্যাভ দিব। এখন দে এর পরও তো হ্যাভই হয়, কিন্তু তাও আমি দেকে ফলো করে ব্যবহারটা করব না, কারণ যদি এখানে কোনো কারণে আই বাট নট, এখানে যদি কোনো কারণে হি থাকতো, তাহলে তো কিন্তু আপনার ঠিক এখানে আপনি আবার যদি হি দেখে ভার্ব বসে দেন, তাহলে কিন্তু এখানে আপনি হ্যাজ বসে দিতেন, ওটা হবে না। অর্থাৎ সেকেন্ড যে সাবজেক্টটা ওইটা দেখে আমি ভার্ব বসাবো না, ভার্ব বসাবো ফার্স্ট সাবজেক্ট অনুসারে। এই ছিল রুলস 11। আমরা চলে রুলস 12-তে। রুলস 12টা সম্পূর্ণ এটার উল্টা, অর্থাৎ এটা হবে এরকম, যেমন অর, নর, আইদার অর, অথবা নাইদার নর। এগুলো যখন বাক্যে থাকে একই রকম ঘটনা ঘটে আগেরটার মতোই। যেমন দেখেন বলা হচ্ছে আই অর শি ড্যাশ ইট, যদি কোনো ভার্ব হয় ডু অথবা ডাজ, তাহলে আপনি দেখেন এখন আগের মতোই যে অর আছে মাঝখানে, শুরুতে আছে আই, পরে আছে শি। এই ক্ষেত্রে আপনি এটার উল্টা চিন্তা করবেন, অর্থাৎ এই ক্ষেত্রে ভার্বটা হবে আমার সেকেন্ড সাবজেক্ট ফলো করে, এইটা ফলো করে, শিকে ফলো করে এখানে ভার্ব বসাবো। কিন্তু ভার্ব হবে কোনটা? যে শি এর পরে ডু বসানো, ডাজ বসে, ডাজ অ্যান্সার। আরেকটা এক্সাম্পল দিব, যেমন যদি বলা হয় আইদার দে অর শি, তারপরে বললো ড্যাশ গোয়িং দেন, এখন এখানে ভার্ব বসাতে বলছি। তাহলে দেখেন আমি দেন দেখেই বুঝতেছি যে এটা প্রেজেন্ট, মানে প্রেজেন্টে নাই, এটা আছে পাস্টে।
তাহলে পাস্টে যদি থাকে, কারণ দেন তোর প্রেজেন্টের চিহ্ন বহন করে না, তখন যাচ্ছিল বলা হচ্ছে। তাহলে পাস্টে যেহেতু আছে, অবশ্যই ভার্বের আইএনজির আগে, যে গোয়িং এর আগে একটা ওয়াজের লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই দে একটা সাবজেক্ট, আবার শি একটা সাবজেক্ট। কাকে ফলো করে ওয়াজের দিব? শিকে ফলো করে। দ্যাট মিনস আমার শি এর সাথে ওয়াজ হয়, সেই ওয়াজ দিব, দেকে ফলো করবো না। অর্থাৎ এক্ষেত্রে দুটো নিয়ম সম্পূর্ণ একটা বিপরীত। এটার ক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্টকে ফলো করব, এটার ক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্টকে ফলো করব। আমরা চলে যাব রুলস 13-তে। আচ্ছা, 13-তে আমরা দেখব হচ্ছে দেয়ার এবং হেয়ারের ব্যবহার, বা দেয়ার এবং হেয়ার ব্যবহার না, দেয়ার এবং হেয়ারের পরে ভার্ব কিভাবে হয়। তো এক্ষেত্রে আমরা সবাই জানি, যেমন আমরা যদি বলি দেয়ার ইজ এ বয় ইন দ্য রুম, বলা হচ্ছে রুমে একটা ছেলে আছে। তাহলে খেয়াল করেন, এই যে দেয়ারের পরে আমরা ভার্ব দিলাম ইজ, এটা কাকে ফলো করে দিলাম? এই বয়কে ফলো করে দিলাম। অর্থাৎ বয় যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তার এই জন্যই আমার এখানে ইজ হয়েছে। কিন্তু যদি দেখেন আমি একই একটা মানে বাক্য লিখতাম এরকম, দেয়ার আর সাম বয়েজ ইন দ্য রুম। এখন দেখেন এখানে আর হচ্ছে, কেন আর হচ্ছে? কারণ এখানে সাম বয়েজ বহুবচন, প্লুরাল। তার মানে হচ্ছে হেয়ার এবং দেয়ারের পর যে ভার্বটা বসে, সেই ভার্বটা হেয়ার এবং দেয়ারকে দেখে, অথবা এখানে আমি হেয়ার লিখতে পারতাম, হেয়ার দেয়ারকে দেখে বসে না, বসে হচ্ছে হেয়ার দেয়ারের ওই ভার্বের পরে যেই সাবজেক্ট থাকে সেটাকে ফলো করে বসে। এখন সবসময় যে ইজ হবে বা আর হবে তেমনটা না, অনেক সময় অন্য ভার্ব হতে পারে। এরকম হতে পারে যেমন হেয়ার লিভস আ বয়, এরকম হতে পারে। অর্থাৎ এখন দেখেন এখানে তো আর অ্যামিজার হয়নি, এখানে লিভস হয়েছে, তাও দেখেন অ্যাস হয়েছে কেন? কারণ বয় সিঙ্গুলার, তাই ভার্বের সাথে অ্যাস বাই এস হচ্ছে। বাট আমি যদি বলতাম এখানে এরকম হেয়ার লিভ বয়েজ, তখন কিন্তু আমি এখানে লিভ দিতাম, লিভস করতাম না, কারণ বয়েজ এখানে বহুবচন, তাই ভার্বটা প্লুরাল হবে। এক কথায় হেয়ার এবং দেয়ারের পরে যে ভার্বটা হয়, সেই ভার্বটা হেয়ার দেয়ারের ঠিক পরে, মানে হেয়ার দেয়ার দেখে হয় না। কাকে দেখে হয়? ওই যে হেয়ার ভার্বের পরে গিয়ে যে সাবজেক্ট থাকে সেটাকে ফলো করে হয়। আশা করি বুঝতে পারছেন। আমরা চলে যাব রুলস 14-এ, 14-তে। 14-তে আমরা বলতে পারি যে কিছু ভার্ব আছে যেগুলো আপনাকে প্রায় সময় বিপদে ফেলে দেবে। ভার্বগুলো কি? যেমন ধরেন আমরা বলতে পারি বিট, বিটি, বেট মানে যে আমরা বিট ধরি, যে বাজি ধরি সেটা। তারপরে আছে হচ্ছে বার্স্ট, চিৎকার করা। তারপরে আছে আমাদের ক্যাস্ট, ক্যাস্ট মানে হচ্ছে মানে কারোর পক্ষে কিছু করা, বা ভোট দেওয়ার সমর্থ হয়, ভোট দেওয়া বা কারোর পক্ষে কিছু করা। কস্ট তো আমরা সবাই জানি, মূল্য, কাঠ। তারপরে আছে পুট, লেট, রিড, এগুলো অর্থ আমরা পারি। দেন আছে উইট, উইট মানে হচ্ছে বৃষ্টিতে ভেজা, বা পানিতে ভেজাও হয়, বা সাধারণত বৃষ্টিতে ভেজাই হয়। এরপর আছে হচ্ছে রিড, এটা আবার সেই ওই এই রিড না, এটা হচ্ছে যে এই রিড মানে হচ্ছে অব্যাহতি দেওয়া বা কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, এরকম অর্থ হয়। আমরা বলি না গেট রিড অফ, সেইটা, সেই রিড। এছাড়াও আছে আমার হার্ট, তারপরে আছে হিট, হ্যাঁ, এছাড়া আছে আমাদের সেট, এছাড়া আছে শেড, এছাড়া আছে আমাদের এস পি এল আই টি, স্প্লিট, উচ্চারণটা হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে সজোরে কোনো কিছুকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা, অথবা খণ্ড বিখণ্ড করে ফেলা, অথবা ভাগ করে ফেলা, এরকম। এছাড়াও আছে হচ্ছে আমাদের শার্ট, শার্ট, চিৎকার করা। তারপরে আছে টেলিকাস্ট, সম্প্রচার করা। এছাড়াও আছে অনেক আছে আরও, THRUST, থার্স্ট, সজোরে বা সবেগে কোনো কিছু দিকে এগিয়ে যাওয়া, বা দ্রুত কোনো কিছু দিকে হ্রাস করাকে বলা হয় থ্রাস্ট। তাহলে এই যে লিখলাম আর অনেক আছে, এইগুলি কমন ব্যবহৃত হয়। যে এই ভার্বগুলো যখন বাক্যে থাকে তখন একটা সমস্যা হয়। কি সমস্যা? এই ভার্বগুলোর V1ও যা, V2ও তা, V3ও তা। অর্থাৎ এই ভার্বগুলোর তিনটা ফর্মই সেম ফর্ম হয়। যেমন ধরেন আমি যদি বলি পুট, পুটের V1 পুট, আবার যদি বলি পুটের পাঁচ ফর্ম কি, সেটাও পুট, আবার পুটের যে থার্ড ফর্ম কি, সেটাও পুট। অর্থাৎ সবগুলো ফর্মে দেখেন সেম, পুট পুট পুট, রিড রিড, এরকম। তো যখন বাক্যে এই ভার্বগুলো ব্যবহৃত হয়, তখন আপনাকে সাবজেক্টটা দেখে ভালোভাবে তারপরে ভাবটা বসাতে হবে।
অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্কটা খেয়াল করতে হবে। ইভেন বাক্যটা কোন টেন্সে আছে সেটাও চিন্তা করতে হবে। আমি যদি একটা মোটা বাক্য লিখি, যেমন বিটিভি বিটিভি টেলিকাস্ট গুড নিউজ, যদিও টেলিকাস্ট অন্য ভাব দিলেও হবে, তবে আমি দেখেন এখানে যে বিটিভি টেলিকাস্ট গুড নিউজ, আমি এটা ভুল বাক্য, রং সেন্টেন্স। কেন? আমি বলতে চাচ্ছি বিটিভি ভালো খবর সম্প্রচার করে, তার মানে আমি কথাটা বলতে চাচ্ছি হচ্ছে প্রেজেন্টে। দ্যাট মিনস আমি যে বিটিভি দিলাম, বিটিভি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের পরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্ব হয় সেটা কিন্তু অ্যাজ বাই এস হয়। দ্যাট মিনস আমি লিখছি টেলিকাস্ট, আমি কিন্তু এই V2 লিখে ফেলছি, অর্থাৎ টেলিকাস্টের V2 টেলিকাস্ট। তাহলে আমি তখন আমি যদি এটাই লিখে দিই তাহলে বুঝে যাবে যেটা V2-তে আছে, অর্থাৎ তখন বাংলা অর্থ হয়ে যাবে বিটিভি ভালো সংবাদ সম্প্রচার করেছিল, পাস্টে হয়ে যাবে। কিন্তু আমি তো আমার বাংলা সেন্সে পাস্টে বোঝাতে যাচ্ছি না, আমি বোঝাতে যাচ্ছি প্রেজেন্টে। তাহলে আমাকে কী করতে হবে? অ্যাজ দিতে হবে একটা, টেলিকাস্ট, তখন বাক্যটা কারেক্ট হবে। আবার আপনি যদি কখনো দেখেন যে আপনি লিখছেন শি লেট মি গো, এই যে বাক্যটা লিখলাম শি লেট মি গো, এখন আমি যদি প্রশ্ন করি এটা কোন টেন্সে আছে, তা আপনি কি দেখে বুঝবেন? দেখেন শি এর পরে যে লেট আছে, এই লেটের V1ও লেট, আবার V2ও লেট, আবার V3ও লেট। এখন এই লেটটা কোন লেট? এটা কি V1 না V2 না V3? আপনি যখন দেখতেছেন থার্ড পারসন সিঙ্গুলারের পরেও ভার্বে অ্যাস নাই, তার মানে হচ্ছে এটা V2-তে আছে। কারণ একমাত্র মানে ভার্বের পাস্ট ফর্মটাতে, বা আমরা যদি বলি পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু V2 এর সাথে অ্যাস হয় না। দ্যাট মিনস আপনি কি কখনো বলবেন যে ডিডস, কখনো কি বলি আমরা? না। অর্থাৎ আমরা ডাস বলতে পারি, শি ডাস, কিন্তু ডিডসও কখনো বলি না। দ্যাট মিনস এই যে শি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার পরেও তারপরে লেটের মধ্যে অ্যাস নাই, তার মানে হচ্ছে লেটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্মে নাই। কারণ প্রেজেন্ট ফর্মে থাকলে, এই V1-এ থাকলে অবশ্যই লেটস বলতো। তাহলে অর্থ কী দাঁড়াবে? সে লেট মি গো, সে আমাকে যেতে দিয়েছিল, অতীতের অর্থ হবে। আর যদি আপনি এখানে লেটস দেন, অ্যাস দিয়ে দেন, তখন অর্থ কী দাঁড়াবে? তখন অর্থ হবে সে আমাকে যেতে দেয়, সে আমাকে যেতে দেয় আর সে আমাকে যেতে দিয়েছিল। কতটা পার্থক্য দেখছেন? তাহলে এই যে এই ভার্বগুলো যখন বাক্যে বসে, বাক্যে ব্যবহৃত, তখন আমরা বাক্যটা কোন টেন্সে আছে, সাবজেক্টে কী আছে, এই জিনিসগুলো চিন্তা করে দেন ভার্বটা বসাবো। এছাড়াও দেখেন আরও কিছু ভার্ব আমি লিখে দিই যেগুলো আসলে আমাদের প্রায়শই মানে সমস্যায় ফেলে দেয়। যেমন একটা ভার্ব প্রায় পরীক্ষা আসে, লাই। দেখেন লাই থেকে আমরা অনেকগুলো ফর্ম লিখতে পারি, লাই, লাইট, লাইট। দ্যাট মিনস লাই অর্থ হচ্ছে এই অর্থ হচ্ছে মিথ্যে বলা, মিথ্যে বলা। আরেকটা লাই আছে, লাই, এটা হচ্ছে লে, লেইন। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে কোনো একটা জায়গায় কোনো কিছুকে রেখে, মানে কোনো কিছু থাকা, কোনো স্থানে কোনো কিছু থাকা, বা কোনো স্থানে কোনো কিছু পড়ে থাকা। আপনি দিয়ে বলতে পারেন পড়ে থাকা অথবা থাকা, কোনো স্থানে কিছু থাকা, এরকম। আরেকটা লে আছে, প্রথমটাই লে, তারপরটা হচ্ছে লেইড, তারপরটা হচ্ছে লেইট। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে রাখা, এটা থাকা না, এটা অর্থ হচ্ছে কোনো একটা জায়গায় কিছু রাখা। তাহলে দেখেন এই প্রথম দুইটা ফর্ম সেম, পরেরগুলো ভিন্ন। আবার দেখেন এই ক্ষেত্রে, আবার দেখেন এই ফর্মটা আর এই ফর্মটা সেম, কিন্তু দেখেন এটা কিন্তু, এই ফর্মটা কিন্তু লাই ভার্বের থাকা অর্থের পাস্ট ফর্ম, মানে V2, আর এটা কিন্তু রাখা অর্থে V1, একই বানান। দেখেন লে, LAY, LAY। তাহলে এই যে ঝামেলাগুলো, এগুলো কিন্তু আমাদের প্রায় পরীক্ষা ঝামেলা লেগে যায়। তাহলে আমরা সবাই মোটামুটি পারি যে লাই, লাইট, লাইট, মিথ্যা বলাটা আমরা পারি, কিন্তু এই দুইটা আমাদের মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু আমাদের এই কোনো একটা, দেখেন এই যে এই লাস্টের যে শব্দ লে, লেইট, লেট, এটা আরেকটা অর্থ হয় রাখা, কোনো কিছুকে রাখা, অথবা এখানে আরেকটা অর্থ হয় ডিম পাড়া, ডিম পাড়া, এটাও কিন্তু অর্থ হয়। অর্থাৎ হাঁস মুরগি ডিম পাড়ে, সেটাও হয়। কোনো একটা জায়গায় কিছু রাখা অর্থ হয়, আবার ডিম পাড়া অর্থ হয়। তাহলে দেখেন আমি একটা এক্সাম্পল দিই। বলা হচ্ছে যে আই ড্যাশ সাম বুকস অন মাই টেবিল। এখন আপনাকে বলা হলো এখানে যে আই ড্যাশ সাম বুকস অন মাই টেবিল, এটা অর্থ কি? আমি আমার টেবিলের উপর কিছু বই কি করেছিলাম? রেখেছিলাম। যদি আমি পাস্টে নিয়ে বলি তাহলে আমাকে ভাব দিতে হবে এইটা, অর্থাৎ LAID, লেট।
যদি আমি এটা অতীতে বলি যে আই লেড সাম বুকস অন মাই টেবিল ইয়েস্টারডে, সাপোজ পাস্টে করিয়ে দিলাম আমি, ইয়েস্টারডে গতকাল আমি আমার টেবিলের উপর কিছু বই রেখেছিলাম। এ দেখেন কোনো কিছু রাখা অর্থে আমি লেড ব্যবহার করছি V2-তে। আবার যদি আমি বলি যে এ TREASURE, ট্রেজার মানে গুপ্তধন আর কি, এ ট্রেজার ড্যাশ হিডেন ইন দ্য ফিল্ড। এখন দেখেন বলা হচ্ছে এ ট্রেজার ড্যাশ হিডেন ইন দ্য ফিল্ড, একটা গুপ্তধন জমিনে মাটিতে, হিডেন মানে লুকায়িত, কি লুকায়িত ছিল, দ্যাট মিনস নিজেই কোনো একটা জায়গায় কিছু থাকা, অর্থাৎ এখন আমার এটা হবে LAY, আসলে থাকা বা পড়ে থাকা, জীবনে যে একটা গুপ্তধন মাটির নিচে লুকায়িত অবস্থায় পড়েছিল, দেখেন এই যে পড়ে থাকা, থাকা বা পড়ে থাকা। আর নিজেরা কিছু রাখলে সেটা হবে এটা লেড। আর মিথ্যা বলা তো আমরা জানি। তাহলে দেখেন এই ভার্বগুলো কিন্তু আমাদের প্রায়শই প্যাস্টেন্স লেগে যায়। এছাড়াও আপনাদের আরও কিছু ভার্ব সম্পর্কে বলে দিই, যেমন কিছু ভার্ব আছে পেস্ট লাগে প্রায়, যেমন STRIKE, স্ট্রাইক। স্ট্রাইক থেকে আমরা যখন পাস ফর্ম করি STRUCK, স্ট্রাক, এটাও STRUCK, স্ট্রাক, অথবা এটা একটা ফর্ম হয় স্ট্রাইকেন, অর্থাৎ এটার থার্ড ফর্মটা দুইটাই হতে পারে, স্ট্রাইক, স্ট্রাকও হয় বা স্ট্রাকেনও হয়, লাস্ট দুইটা ফর্ম। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে আমরা জানি সবাই স্ট্রাইক মানে আঘাত করা, লিখলাম না, আঘাত করা। আরেকটা ভার্ব আছে STROKE, স্ট্রোক, এটার পাস ফর্ম কি STROKED, স্ট্রোকড, STROKED, স্ট্রোকড। এখন দেখেন এই ক্ষেত্রে দেখেন এই স্ট্রোক এটা কিন্তু V1, এটা V2, এটা V3। অনেকে আমরা মনে করি যে এই স্ট্রাইক ভার্বের পাস ফর্ম মনে হয় স্ট্রোক, দেখেন না, আসলে তা না। স্ট্রাইক যেটা আঘাত করা সেটার পাস ফর্ম স্ট্রাক, STRUU, এটা আর UCK, স্ট্রাক। আর এই তাহলে এটা অর্থ কি? এই স্ট্রোকের অর্থ কি? এটার দুইটা অর্থ হয়, একটা হচ্ছে যে কারোর শরীরে কোমলভাবে হাত বুলিয়ে দেওয়া, এটার একটা অর্থ হয়। আবার অনেক সময় হয় আমরা বলি রাঙিয়ে দেওয়া, রং লাগিয়ে দেওয়া, এরকম বলি, রাঙিয়ে দেওয়া কোনো, আমরা সময় আলতো করে হাত বুলায় দিই, এটা অর্থ হয় স্ট্রোক। কারো শরীরে হাত বুলে দেওয়া, মাথায় হাত বুলে দেওয়া স্ট্রোক হতে পারে এটা, বা কারো শরীরে রং লাগিয়ে দেওয়া স্ট্রোক, এরকম এটা দ্বিতীয়টা। আর স্ট্রাইক মানে কিন্তু আঘাত, কত পার্থক্য, এটা আঘাত করা, তাহলে এটা হচ্ছে আঘাত করা, আর এটা অর্থ হচ্ছে কোমলভাবে হাত বুলিয়ে দেওয়া, কোমলভাবে হাত, কারো শরীরে হাত বুলিয়ে দেওয়া। বা আমরা যদি আরেকটা অর্থ নিয়ে বলি তাহলে অর্থ হবে রং লাগিয়ে দেওয়া বা রাঙিয়ে দেওয়া, এরকম অর্থ হয়, দুইটা অর্থ হয়, কোমলভাবে হাত বুলিয়ে দেওয়া বা রাঙিয়ে দেওয়া। তাহলে দেখেন আমরা এই যে মানে প্যাচগুলো, আরেকটা ভার্ব প্রায় আসে, যেমন আমরা বলি লস, লস্ট। আরেকটা আছে লুজড। এই প্যাচও লাগে প্রায়। এই লস্ট হচ্ছে হারিয়ে ফেলা, এটা জানি আমরা। আর এই লুজড এর অর্থ কি? এটা অর্থ হচ্ছে হালকা করে দেওয়া, হালকা করা, অথবা আমরা বলি না লুজ করে দেওয়া। বাংলাদেশে আমরা লুজ বলি, যেমন সময় বলি যে জামাটা লুজ হয়ে গেছে, এই সেই লুজ, অর্থাৎ জামাটা হালকা হয়ে গেছে। হালকা মানে হচ্ছে এটা ঢিলা ঢালা হয়ে গেছে, হালকা করা বা ঢিলে ঢালা করা, যদি বলি আমরা ঢিলে ঢালা করা, এরকম। তাহলে এই যে ভার্বগুলো, এগুলো যখন বাক্যে ব্যবহার হয় তখন আপনাদের কনসাস থাকতে হবে যে আসলে কোনটা কী অর্থে ব্যবহৃত হচ্ছে, এবং পাশাপাশি তার মিনিংটা কেমন হচ্ছে এবং সাবজেক্টের সাথে সম্পর্ক কেমন, অনেক কিছু চিন্তা ভাবনা করে দেন ভার্বটা বসাতে হবে। এরকম আরও আছে, আমি কয়েকটা কমন যেগুলো পরীক্ষা আসে সেগুলো আলোচনা করলাম। লাইটেই বেশি আসে, এছাড়াও এটাও অনেক সময় আসে, লুজ, এটাও দেখছি কয়েকবার আসছে। এছাড়াও বিভিন্ন বইতে আপনারা পাবেন এগুলো। আর যদি নাও পান অ্যাটলিস্ট আমার এইগুলো মনে রাখলেও চলবে, কারণ যে কোনো পিলির জন্য এই জায়গা থেকে যদি প্রশ্ন হয় তাহলে ওই লাই থেকেই দেয়। ব্যাংকেও দেখবেন বা বিসিএসও দেখবেন লাই থেকে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, অথবা অনেক সময় এই লুজ থেকেও দিচ্ছে। তো আশা করি এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে রাইট ফ্রম ভার্বসের ভুলগুলো কম হবে। তো আমাদের মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে আলোচনা, তার আরেকটা আলোচনা দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে আমাদের এটা কত নাম্বার ছিল, সম্ভবত আমাদের 14 নাম্বার আলোচনা চলতেছিল, 15 নাম্বার দিয়ে আমরা রাইট ফর্মটা শেষ করব। 15 আমাদের যে টাকা পয়সা,
তারপরে আমরা সময় বলি, যেমন আসলে টাকা পয়সা শুধু বলা উচিত না, যেমন আমরা বলি মিলিয়ন, আমরা বলি ট্রিলিয়ন, আমরা বলি ডলার। হ্যাঁ, এই যে কথাগুলো বলি, এইগুলোর ক্ষেত্রে রাইট ফর্ম ভাবে একটা কমন রুল নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে, দেখেন আমি যদি বলি যে 100 মিলিয়ন পিপল, তারপরে আমি ভার্ব দিব কি, ইজ দিব না আর দিব। তো যখন দুঃখিত, এখানে পিপল হবে না, 100 মিলিয়ন ইজ, পিপল হবে না, দুঃখিত। তাহলে 100 মিলিয়নের পরে ভার্ব হবে সিঙ্গুলার। শুধু 100 মিলিয়ন না, এরকম যত কম্পাউন্ড মানে টাকা পয়সা, ডলার কিংবা পাউন্ড কিংবা মিলিয়ন ট্রিলিয়ন যা আছে সব, 100, থাউজেন্ডস, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, ডলার, পাউন্ড, এরকম সব কিছুর ক্ষেত্রে কম্বাইন যখন হয় এরকম 100 মিলিয়ন, ভার্ব সিঙ্গুলার। যদি আমি বলি যে 100 টাকা, যখন বলি 100 টাকা, তখনও কিন্তু আমরা ইজ বলি, 100 টাকা ইজ, এরকম। অর্থাৎ সম্পদগুলোর ক্ষেত্রে আমরা এরকম কম্পাউন্ডলি ব্যবহার করি। আবার এই জিনিসটা আবার একটু ভিন্নভাবে ব্যবহার করতে পারি। কীভাবে দেখেন, বলতে পারে হান্ড্রেডস অফ মিলিয়ন অফ বা মিলিয়নস অফ পিপল, তখন আপনি আর দিবেন, তখন আর হবে। কেন? তখন এগুলো অনেকগুলোকে বোঝাচ্ছে, এবং আপনারা সহজে মনে রাখবেন যে যদি এরকম হান্ড্রেডস অফ থাকে, বা যদি বলে মিলিয়নস অফ, এখানে হান্ড্রেডস বলছে, আসলে বলতে পারে যে মিলিয়নস অফ পিপল, তখন আপনি আর দিবেন। অর্থাৎ এক কথায়, এই যে মিলিয়ন, ট্রিলিয়ন, ডলার, এগুলোর ক্ষেত্রে যদি অফ দিয়ে যুক্ত থাকে, তখন দেখবেন যে এমনিও এই পিপল বহুবচন, এমনিও দেখেন মিলিয়নস অফ পিপল বহুবচন, অফ দিয়ে যুক্ত থাকলে তখন সেটা বহুবচন হয়, এই জন্য তখন ভার্বটা প্লুরাল হয়। আর যদি সেটা অফ দিয়ে যুক্ত না থেকে সরাসরি কম্বাইন্ড ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, কোনো অফ টফ নয়, তখন সেটা বহুবচনও হয় না, তখন 100 মিলিয়নসও বলবে না, কিন্তু বলবে 100 মিলিয়ন, বলবে 100 ট্রিলিয়ন, 12 বিলিয়ন, এরকম। যেহেতু এটা তখন এমনি অ্যাস যুক্ত নাই, তো এটা এমনি সিঙ্গুলার ধরে নেবেন, তখন আপনি ভার্ব বসাবেন এইস, এরকম। সো এই ছিল আমাদের রাইট ফর্ম ভার্বসের মোটামুটি সাবজেক্ট বা এগ্রিমেন্টের পার্টটা আমরা মোটামুটি শেষ করলাম। এরপরে আমরা নেক্সট পর্ব থেকে ইনশাল্লাহ আমরা রাইট ফর্ম ভার্বসের আরও কিছু পার্ট আছে, যেমন পার্টিসিপলের পার্ট আছে, তারপর আপনাদের জিরান্ডিয়াল কিছু পার্ট আছে, পাশাপাশি আমাদের কি বলেন, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে ভার্ব সবসময় আইনজি হয়, সবসময় V1 হয়, এরকম অনেক কিছু নিয়ম টিম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে, এবং ওগুলোও ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, তো ইনশাল্লাহ আলোচনা করবো। সো আমরা যদি রাইট ফর্ম ভার্বের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্টটা, এবং আগে যে আমি টেন্স করেছিলাম প্রথম পর্ব 3-4টাতে, সেই টেন্সের পার্ট আমরা শেষ করলাম। কি কি? রাইট ফর্ম ভার্বের টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটা মোটামুটি আমাদের শেষ হলো রাইট ফর্ম ভার্বসের মধ্যে। আর এছাড়াও এই দুইটা ছাড়াও আমাদের আরও কিছু জিনিস রাইট ফর্ম ভার্বে আমাদের শিখতে হবে, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আগামী পার্টগুলোতে ইনশাল্লাহ আসবো। তো যারা আগের পর্বগুলো দেখেন নাই, তারা টেন্স নিয়ে যে পর্বগুলো আছে সেগুলো দেখে নিন, সবগুলোই রাইট ফর্ম ভার্বসের মধ্যে আর কি। তো তার মধ্যে আমি আবার সাব ডিভিশন করছি আর কি, রাইট ফর্ম ভার্বের মধ্যে টেন্স নিয়ে কিছু আলোচনা করছি, রাইট ফর্ম ভার্বের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা আছে, শেষ হলো এখানে। নেক্সট পর্বগুলোতে আমরা আলোচনা করব রাইট ফর্ম ভার্বসের আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের রাইটিং কোয়ালিটি বা রাইটিংটাকে, আমাদের রিটেন লেখার মানটাকে আরও স্ট্যান্ডার্ড করতে পারবে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।